আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আগামী ৩টি মাস খুবই ঝুঁকিপূর্ণ, অত্যন্ত চ্যালেঞ্জিং, প্রতিযোগিতামূলক এবং তার জন্য এটা রীতিমতো অস্তিত্বের লড়াই। অবস্থাটা এরকম, বাঁচলে মানে গাজী, মরলে শহীদ। তিনি যদি এই ৩টি মাস চমৎকারভাবে টিকে যান এবং চালাতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে এই সরকারের যে স্থিতিশীলতা এবং এই সরকারের যে টিকে যাওয়া, এটি অনেকটা সম্ভব হবে। কিন্তু এই ৩ মাসে যদি তিনি ব্যর্থ হন কিংবা ব্যর্থতার পথে এখন যেভাবে এগুচ্ছেন সেভাবে এগুতে থাকেন, তাহলে আর যাই হোক না কেন, ব্যক্তি হিসেবে তারেক রহমান সাহেব, তারপর তার পরিবার, তারপর তার দল এবং তার দলের সঙ্গে অন্যান্য যে সকল সাঙ্গপাঙ্গ, সাহায্যকারী, সহযোগী যারা জুটেছেন, সকলের জন্য এক বিভীষিকাময় দুর্নিবার বিপদ এবং বিপত্তি অপেক্ষা করছে। সেটা কেন এবং কিভাবে, একটা একটা করে আমি খুব ধীরে সুস্থে বলার চেষ্টা করব সংক্ষেপে। প্রথম কারণটা হলো প্রাকৃতিক। প্রাকৃতিক আপনি দেখুন যে কতগুলো পরিবার যাদের জীবনে দুর্ভোগ দুর্দশা নিত্য নৈমিত্তিক, কতগুলো পরিবার, কতগুলো ব্যক্তি যাদের জীবনে হতাশা, অপমান, দুঃখ, দুর্দশা, এমনকি আরও মারাত্মক কিছু, এটি অহরহ ঘটে থাকে। এদের জন্ম হয় মূলত কষ্ট পাওয়ার জন্য। কোনো পাপ না করলেও কি করেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এটা একটা প্রাকৃতিক বিষয়। তো সেই দিক থেকে আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহলে কিংবা বেগম খালেদা জিয়া, এদের জীবনের পুরোটা আপনি মূল্যায়ন করুন। আমরা এখন অনেকে বেগম জিয়াকে স্লোগান দিচ্ছি, কিন্তু তিনি তো জীবনের একটা বিরাট সময় ১৭ বছর যে কষ্ট করেছেন, এটা পৃথিবীর কয়জন নারী এই কাজগুলো করেছে? কিংবা ধরুন এরশাদের জমানাতে তিনি পুরো ৯টি বছর, এখানে ১৭ বছর বা ১৯ বছর, 111 থেকে এই পর্যন্ত ১৯ বছর তিনি যে কষ্ট করেছেন, আর ১০ বছর এরশাদের জমানাতে, তো ১০ আর ১৯, ২৯ বছর কন্টিনিউয়াসলি তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। তার আগে তার স্বামীর মৃত্যু, যে বীভৎস মৃত্যু, এবং পরিবারটি যেভাবে অসহায় করে রেখে যাওয়া হয়েছে। অর্থ সংকট ছিল, দুটো, একটা বালক আর একটি কিশোর সন্তান। তাদেরকে নিয়ে এই বিধবা মহিলার জীবনের যে সংগ্রাম, আচ্ছা বলুন তো, এই সংগ্রামের সঙ্গে আপনি তার আভিজাত্য, তার শিক্ষা, তার প্রাপ্তি, এগুলো মেলাতে পারবেন না। মনে হচ্ছে যে প্রাসাদ নন্দিনী প্রাসাদের মধ্যে বসে বন্দিনী হিসাবে কাঁদছেন। ওনার কষ্টগুলো, ওনার বেদনাগুলো যদি একত্রে করে দেওয়া হয়, এই কষ্ট আপনি রাস্তার যে একজন মুটে আছে, মজুর আছেন, যিনি ইটের ভাটায় কাজ করেন আর সেই ইটের চুল্লির পাশে ঘুমিয়ে যান না খেয়ে, তাকেও যদি বলা হয় তুমি এই কষ্টগুলো নাও, কষ্টগুলো নেওয়ার পরে প্রধানমন্ত্রীর চেয়ারে বসো, রাজি হবেন না। এরপরে আসেন জিয়াউর রহমান সাহেব, সব কথা বাদ দেন। তিনি খালেদ মোশাররফের জমানাতে গ্রেপ্তার হলেন। ওই সময়টি তার বন্দি জীবন। পরবর্তীতে ক্ষমতা আরোহণ করার পরে আনুমানিক প্রায় ১০০-র মতো কূ হয়েছে, গোপন এবং প্রকাশ্যে। এর মধ্যে অন্তত ৪০টি কূ তিনি দমন করেছেন। এর প্রতিটা সময় এই খবর যখন আসছে, তার হৃদয় এবং মন মানসিকতার মধ্যে যে
ভয়, আতঙ্ক, ঘৃণা, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ জীবন কারো কাম্য নয়। এরপর তিনি যেভাবে তাকে মারা হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে লাশ। আপনাদের মধ্যে কে বলেন তো রাজি হবেন যে ৩.৫ বছর আপনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতার পর চট্টগ্রাম সার্কিট হাউসে আপনাকে ওভাবে জিয়াউর রহমানের মতো ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে? এরকম ঘোষণা দিয়ে বাংলাদেশে একজন লোক আপনি পাবেন? কেউ পাবেন না, কেউ যাবে না। এখন তারেক রহমান সাহেবের জীবনে আসেন। তিনি কিশোর বয়সে পিতা হারিয়েছেন। তার মায়ের দুর্ভোগ এবং দুর্দশা চাক্ষুষ তিনি দেখেছেন, এবং কোনো সন্তানই তার পিতামাতার এই দুঃখ কষ্ট ধারণ করলে তার স্বাভাবিক মনোবিকাশ হয় না। এরপর তার নিজের উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, এবং তিনি ১৮-১৯ বছর এক্সাইলে দেশের বাইরে ছিলেন। কাজে আপনি চিন্তা করুন, এই জিয়া পরিবারের উপরে যে সকল গ্রহ নক্ষত্রের নড়াচড়া হচ্ছে, এটাকে আপনার প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য সামনে আনতে হবে, যে এই প্রাকৃতিক বৈশিষ্ট্যকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কোন কর্ম দ্বারা, কোন জাদু দ্বারা, কোন মন্ত্র দ্বারা। এই বিষয়গুলো পৃথিবীর তাবৎ ধর্মে এ সকল বিষয় যখন ঘটনা ঘটে, তখন সেখানে প্রতিবিধান আছে। অল অব দ্য ফিলসফি, পৃথিবীর এমন কোনো দর্শনশাস্ত্র নেই এই প্রকৃতির এই লীলা খেলাকে অস্বীকার করতে পারে, এমন কোনো ধর্ম নেই অস্বীকার করতে পেরেছে। আর এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে কর্মকাণ্ড যা কিছু আছে, তার একটি সিঙ্গেল নমুনা বিএনপি বা তার দলের লোকজনের মধ্যে নেই। ফলে প্রথম কাজ হলো তারেক রহমান সাহেবের যে গ্রহ এবং নক্ষত্র, এই গ্রহ নক্ষত্র প্রাকৃতিক নিয়মে স্বাভাবিক অবস্থায় নেই। এই গেল এক। ২ নম্বর হলো যে আমাদের দেশের প্রাকৃতিক যে সময়, জুন, জুলাই, আগস্ট, এই ৩টি মাস আমাদের দেশে বহু দুর্ঘটনা ঘটে। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল, ফসলহানি, মানুষের মন খারাপ, প্রকৃতি বিরূপ পরিস্থিতি সব মিলিয়ে এই সময়টিতে যে সকল দুর্ঘটনা ঘটে, এটার চূড়ান্ত একটা ফলাফল হয় সেপ্টেম্বর মাসে। কাজেই এই যে তারেক রহমান সাহেবের এখন যে সময় জুন মাস যাচ্ছে, জুন, জুলাই, আগস্ট, এই ৩টি মাসের যা কিছু কর্ম এটি সেপ্টেম্বর মাসে আপনারা দেখতে পাবেন। আপনি যদি শেখ হাসিনার জীবন দেখেন, একই ঘটনা ঘটেছে। আপনি যদি জিয়াউর রহমানের ঘটনা দেখেন, এরশাদের ঘটনা দেখেন, তারপর খন্দকার মোশতাকের ঘটনা দেখেন, সবই কিন্তু জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের শেষ সব কিছু। তো সেই দিক থেকে এই যে আগামী ৩টি মাস দেশের অর্থনীতি, বাজেট, ট্যাক্স কালেকশন, ফরেন রিলেশন, বিদেশের সাথে বন্ধুত্ব করা, সরকারি স্থিতিশীলতা, আমলাতন্ত্রের উপর, রাষ্ট্রতন্ত্রের উপর প্রভাব বিস্তার করা, সব কিছু নিয়ন্ত্রণে আনা, জনগণের কল্যাণ সাধন করা, জনগণকে সরকারের পক্ষে নিয়ে আসা, প্রতিদ্বন্দ্বীদের মনে ভয় সৃষ্টি করা, আর প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে সহনশীল সম্পর্ক। আচ্ছা বলেন তো, একটা উপকরণ জনাব তারেক রহমান সাহেবের পক্ষে আছে? সরকারের ৪ মাসে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কি কৌশলগত সম্পর্ক স্থাপন করা গিয়েছে? আগামী ৩ মাসে করা যাবে তার কোনো নমুনা আছে? প্রশ্নই আসে না। তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। মালয়েশিয়াতে যেখানে বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে কোনো রকম প্রোটোকল ছাড়া চলে এসছেন, তো সেই দেশে তারেক রহমান সাহেব যাচ্ছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্কটা লেনা দেনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ২ নম্বর হলো যে ২০০১ থেকে ২০০৬ সালে যখন তারেক রহমান সাহেব ক্ষমতাধর ছিলেন, তখন মালয়েশিয়াতে তার বিনিয়োগ নিয়ে, তার অর্থ নিয়ে নানা রকম কথাবার্তা ছিল। বিএনপির অনেক প্রভাবশালী নেতা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছিলেন। মালয়েশিয়াতে বাংলাদেশিদের, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তাদের ফান্ড ট্রান্সফার করা, থাকা, ব্যবসা বাণিজ্য করা, সম্পত্তি ক্রয় করা, এটার একটা স্বর্গরাজ্য।
আরাফাত রহমান কোকো সেখানে ছিলেন, তার স্ত্রী এবং সন্তানেরা সেখানেই লালিত পালিত হয়েছেন এবং এখনও সম্ভবত সেখানেই আছেন। তো সেই মালয়েশিয়াতে তিনি যাচ্ছেন, সেটি কি তার ব্যক্তিগত সফর, রাষ্ট্রীয় সফর, লোক দেখানো সফর, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধুর সঙ্গে যে কোনো একটা সমঝোতা বোঝাপড়া? এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এই মালয়েশিয়াকে টার্গেট করেই একটি ম্যান পাওয়ার লাইসেন্স করেছিলেন। তো সেই ম্যান পাওয়ার লাইসেন্সটি এখনও বহাল আছে, কিন্তু ইউনূস সাহেবের ক্ষমতায় চলে যাওয়ার পর মালয়েশিয়াতে একটা লোকও পাঠানো যাচ্ছে না, এখনও পর্যন্ত সেটি অ্যাপ্রুভ করেনি। তো মালয়েশিয়াতে যদি লোক পাঠাতে হয় তাহলে কি আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী, তার কোনো অনুরোধ আছে, নির্দেশনা আছে, সাজেশন আছে ইউনূসের ব্যাপারে? সেটা কিভাবে জনাব তারেক রহমান সাহেব সামঞ্জস্য করবেন? এবং সেখান থেকে তিনি সরাসরি যাবেন বেইজিংয়ে। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, যে কোঅপারেশন, সেই কোঅপারেশনটি মাথার উপর রেখে বেইজিংয়ে যাওয়াটাই মানে আমার কাছে ওয়াইজ মনে হচ্ছে না। কোনোভাবে খলিল রহমান বলেন, বাংলাদেশে এমন কোনো কূটনীতিবিদ নেই যে আমেরিকার এই যাকে বলা হয় চুক্তিটা মাথায় নিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন এবং বেইজিংয়ের প্রাইভেট এবং পাবলিক ফান্ড বাংলাদেশে আনবেন। এটি শুয়ের পেছন দিয়ে উট ঢোকার মতো অসম্ভব একটি ঘটনা। কাজে বেইজিং যাওয়ার আগে তাকে দুটো বিষয় সিদ্ধান্ত নিতে হতো বা হবে। এক, আমেরিকার সঙ্গে থাকবেন, বেইজিংয়ের সঙ্গে জাস্ট ফরমাল। আর আমেরিকাকে তালাক দিয়ে বেইজিংয়ের কৌশলগত বন্ধুত্ব হবেন বা বন্ধুত্ব শুরু করবেন বেইজিংয়ের সঙ্গে। আগামী 3 মাসে তিনি বা তার সরকার এরকম একটি গুরুতর সম্পর্ক স্থাপন করবেন, রিলেশন করবেন বা যা কিছু করবেন, এটা অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে ভারতের কূটনীতি তো আছেই। অন্যদিকে আওয়ামী লীগ, জামাত, বামপন্থী রাজনৈতিক দলগুলো, এমনকি সেই যে 2001 সন থেকে 2006 সন পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে বাংলা ভাই, যেভাবে শায়ক আব্দুর রহমান, যেভাবে আনসারুল্লাহ বাংলা টিম, তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিল, সেটা এই জমানাতেও ইউনূস জমানার চেয়ে বেশি চলছে, কিন্তু তারা রাগ করছে না। ইউনূস জমানাতে তারা খোলস ছেড়ে বের হয়ে এসেছিল। আপনি হিজবুত তাহরিরকে দেখা যেত, তারা প্রকাশ্যে তাদের কাজকর্ম চালাতো এবং প্রশাসন রাষ্ট্রযন্ত্রে অনেক হিজবুত তাহরির লোক এখনও আছে। ইউনূস জমানাতে তারা ওপেন হয়েছিল, মনে করা হতো তারা আসলে জামাতের লোক, কিন্তু বেসিক্যালি নট, তারা হিজবুত তাহরির লোক। ইটস এ গোপন একটা সংগঠন, অত্যন্ত শক্তিশালী। এই সংগঠনটি গত 4 মাসে তারেক রহমানের জমানাতে একেবারে নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস আগের চেয়ে আরও বেশি করে চলছে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর মিস্টার রহমান। তো মিস্টার রহমান মানে তারেক রহমান, তিনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর মধ্যে মেধার ধারাবাহিকতা, এগুলোর পরিবর্তে চমক বেশি দেখা যাচ্ছে। তিনি এখানে রাষ্ট্রসত্তার যে অস্তিত্ব, বিএনপির যে অগ্রযাত্রা, এগুলোর চাইতে চমক সৃষ্টি করা, নিজে গাড়ি ড্রাইভ করা, মিডিয়াতে বারবার আসা এবং যে কোনো কারণে তার কন্যার, তার স্ত্রী, তাদের প্রশংসা, তাদের ইতিবাচক গুণগান মানুষ করুক এবং সেই জিনিসগুলো সামনে আসুক, এই কাজগুলো সরকার বা রাষ্ট্র যুগপৎভাবে করছে। জাইমুর রহমান খেলছেন, বাম পা দিয়ে গোল করছেন, এটাকে ভাইরাল করা হচ্ছে কেন? সরকার কি জানে না যে এদেশে একটি উগ্রবাদ গড়ে উঠেছে, এদেশে একটি জঙ্গিবাদ গড়ে উঠেছে, এদেশে নারীদেরকে অবগুণ্ঠনধারী করার জন্য একটা বিরাট শক্তিশালী চক্র কাজ করছে? সেখানে জাইমুর রহমান এবং জুবাইদা রহমানকে সামনে আনা, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে, একটা মডারেট সোসাইটি গঠন না করে, এটা তারেক রহমান সাহেবের পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ। কেন তিনি সেই কাজগুলো করছেন? 2 নম্বর হলো তিনি গাড়ি চালাচ্ছেন, বেল্ট বেঁধে নিজে নিজে গাড়ি চালাচ্ছেন। ইটস এ ডেঞ্জারাস গেম, মারাত্মক ডেঞ্জারাস গেম বাংলাদেশের মতো জায়গাতে। কেন তিনি এই কাজগুলো করছেন? কেন তার গাড়ি চালানোর শখ?
তিনি তো 2001 থেকে 6 পর্যন্ত অনেক গাড়ি চালিয়েছেন। ইংল্যান্ডে অনেক গাড়ি চালিয়েছেন। গাড়ি চালানো তার একটা প্যাশন, তার একটা ফ্যাশন। ভালো গাড়ি তার পছন্দ, এটা আমরা সবাই জানি। কিন্তু রাষ্ট্র পরিচালনার স্বার্থে এই বিষয়গুলোকে একটু বাদ দেওয়া যায় না? এই গাড়ি চালানোটাকে একটু বাদ দেওয়া যায় না? এটা তার ব্যক্তিত্ব নষ্ট করছে। তাকে মানে অনেকে টিটকারির বিষয়বস্তু বানিয়ে ফেলছে এবং তার যে পুরো প্রোটোকল এবং তার বিধি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। কাজে তাকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি গাড়ি চালাবেন না রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি বিমানে বসে ফাইল দেখবেন, গাড়িতে বসে ফাইল দেখবেন। প্রত্যেকটা মুহূর্তে তার একটা মুভিং স্টেশন থাকে। কিন্তু তিনি যদি নিজে ড্রাইভ করেন, ড্রাইভিং সিটে থাকেন, ওই সময়টাতে তার আসলে ড্রাইভিং ছাড়া অন্য কোনো চিন্তা করা যায় না। নাম্বার 1। নাম্বার 2 হলো, ড্রাইভিং এমন একটা বিষয় যাদের মাল্টি ডাইমেনশনাল চিন্তা থাকে, বহুমুখী চিন্তা থাকে। একসাথে 10টা চিন্তা যারা করে তারা কোনোদিন গাড়ি ড্রাইভ করে না, করতে পারে না। আর যারা ড্রাইভার বা গাড়ি চালায় বা খুব দক্ষ গাড়ি চালায়, তারা একটা নির্দিষ্ট দিকে কনসেন্ট্রেট থাকতে পারেন, আর দুনিয়ার অন্য কোনো চিন্তা বা 2-3টে চিন্তা একসাথে করতে পারেন না। ইট মিনস তারেক রহমান সাহেব একসাথে 3-4টা চিন্তা, 3-4টা সমস্যার সম্ভাবনা একসাথে তিনি করতে পারেন না। এটা তার ড্রাইভিংয়ে তিনি যত বেশি নিজেকে এক্সপার্ট দেখাবেন, তত এই জিনিসটা প্রমাণ হবে। তিনি কি সেটা জানেন? তো এই যে যা কিছু হচ্ছে, সব কিছুই আগামী 3 মাসের মধ্যে একটা সেটেলমেন্টে চলে আসবে এবং সেই সেটেলমেন্টটা আমাদের কারোর জন্যে সহজ নয়। অনেক কিছু ট্রান্সফর্ম হচ্ছে, অনেক কিছু ধূমায়িত হচ্ছে, অনেক কিছুর রসায়ন তৈরি হচ্ছে, সামনে পেছনে, পর্দার আড়ালে, আকাশে বাতাসে, নদী সমুদ্রে পাহাড়ে, সব জায়গাতে। এটা কোনো ছেলে খেলা নয়। আশা করি সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, গবেষক রয়েছেন, দার্শনিক রয়েছেন, চিন্তাবিদ রয়েছেন, অর্থনীতিবিদ রয়েছেন, আমার চেয়ে বহু বহু পণ্ডিত, কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকলে, ক্ষমতার মধ্যে থাকলে অনেক জিনিস বোঝা যায় না, যেটা আমরা দূর থেকে বুঝতে পারি কম বুদ্ধি থাকা সত্ত্বেও। বিষয়গুলো তারা যদি চিন্তা করেন, তাহলে আমাদের সবার জন্য কল্যাণকর। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।